গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে পঞ্চম পর্ব। তার নতুন কিছু নয় অবশ্য। জন্মবিধি তো দেখে আসছে সত্যবতী। বড়দের কাজই হচ্ছে ছোটদের সকল ইচ্ছের গুড়ে বালি দেওয়া। দিনতাইনের ঘরের বাইরে সবকটা সমত্ব মেয়ের শোবার ব্যবস্থা। ঘরটা প্রকাণ্ড বড় হলেও বটে। তাছাড়া বড় বড় মেয়েরা এখান ওখান ছড়িয়ে থাকে, এটা বিধি নয়। এই বয়স্থা মেয়েদের মধ্যে 9 বছরের সত্যবতী সবচেয়ে বড়, আর তার বিয়েও হয়ে গেছে, তাই সে হচ্ছে দলনেত্রী। পুন্নি, রাজু, নেড়ি, টেপি, পুটি, রাখালি সকলেই তাকে ওপরওয়ালার সম্মানটা দেয়। আজ ওরা সত্যর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছিল। সত্য এসে দেখলো ঘুমন্ত পুরী, যে যেমন ইচ্ছে হাত পা ছড়িয়ে শুয়েছে। জায়গা বিশেষ নেই, ওর মধ্যেই ওদের হাত পা ঠেলে ঠুলে জায়গায় করে নিতে হবে। সত্য বিরক্তভাবে আর একবার বলে উঠল, একদিন অন্যত্র শুলে যে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত মা, মঙ্গলচণ্ডীই জানে। নে সর দেখি, আই পুটি, ঠ্যাংটা একটু গুটো। বলা বাহুল্য, পুটির সুপ্তির গভীরতায় এই স্বর পৌঁছল না। অজ্ঞতায় সত্যবতী বাক্য বলের সাহায্য ছেড়ে বাহুবলের স্মরণ নিল। পুটির পা আর রাখালির হাত সরিয়ে নিজের মতন একটু জায়গা করে শুয়ে পড়ল বিছানায়। দিনতাইনি এখনো আসেননি। তার শুতে আস দেরি হয়। বিধবাদের দিকে রাতের জলপান, চাল ভাজা, তিলের নাড়ুকে বড় দাঁতে জব্দ করতে সময় লাগে। ঠাকুরমার বিছানাটা ঠিক আছে কিনা একবার দেখে নিল সত্যবতী। আছে বটে এক ফালি ঠাই। অবশ্য বিছানা আর কি, ঘর জোড়া একখানা শতরঞ্জির উপর বড় বড় মোটা মোটা খান কয়েক কাঁথা পাতা, আর তারই মাথার দিকে দেয়াল জোড়া টানা লম্বা মাথার বালিশ। একসঙ্গে যাতে সারি সারি অনেকগুলো মাথা ধরানো যায়, তার জন্য এই অভিনব মাথার বালিশের আয়োজন। এক একটা বালিশ বোধ হয় লম্বায় 4 হাত আর ওজনে 8 মণ। যারা শোয়ে তারা নিজেরা তাকে 1 ইঞ্চিও নড়তে পারে না। নিজের বালিশকে নিজের ঘাড়ের তলায় ইচ্ছে মতো ভঙ্গিতে রাখতে পারার সুখ ওরা জানে না। বালিশগুলো যে শুধু মাপি বড় বলে ভারী তাও তো নয়, তুলোগুলো যে পুরনো। জিনিস যত সস্তাই হোক আর যত বেশি প্রাচুর্য থাক, অপচয় করার কথা কেউ কল্পনা করতে পারে না। তাই কর্তাদের বড় বড় তাকিয়াগুলো ছিঁড়ে গেলে, যখন তাদের জন্য নতুন খেরো দিয়ে নতুন তুলোর তাকিয়া বানানো হয়, তখন পুরনো তুলো আর ছেঁড়া খেরোগুলো কাজে লাগানো হয় বাড়ির নাবালকদের জন্য। সব বাড়িতেই একই অবস্থা। ছেলে পুলে বাচ্চা কাচ্চা ছাড়া সংসার যত ওচা মালের গতি হবে কাদের উপর দিয়ে? তবুও তো কবরেজ বাড়ির ব্যবস্থা অন্যতম। বাৎসরিক বৃত্তি দিয়ে সাজো ধোবা ঠিক করা আছে। নিয়মিত সব ফর্সা করে দিয়ে যায় সে, মানে আর কি, কেচে শুকিয়ে পাট করে দিয়ে যায় আর কি। কাঁচার পুকুরে কেচে ভিজে কাপড় চোপড়ের ডায়ে খিড়কির পুকুরের পৈঠয় নামিয়ে রেখে যায়। তারপর তো আছেন মোক্ষদা, ভালো পুকুরে জল দিয়ে শুদ্ধ করে সেই ভিজের বস্তা রোদে মেলে দেওয়ার দায়িত্ব তার। তারপর আছে বোঝিরা, শিবজয়ের ছেলের বউরা, কুঞ্জর বউ, ভুবনেশ্বরী। পরবর্তী ডিউটি এসে পড়ে এদের উপর। নিত্যি বিছানা কাঁথার ওয়ার খোলা আর ওয়ার পরানো কম ঝামেলার ব্যাপার নয়, কিন্তু রামকালিচে ধোবার উপর এবং সংসার পরিচালিকাদের উপর কড়া হুকুম দেওয়া আছে অন্যত্ব মাসে দুঃখে সব সাফ করতে। আজই বোধ হয় সব সদ্য কাঁচা, কলা বাসনার খাড় আর সাজি মাটির গন্ধ ছাড়ছে। সত্যবতী নাকে কাপড় দিয়ে শুয়েছে, এই গন্ধটা তার ভারী বিশ্রী লাগে। ও শুয়ে শুয়ে ভাবে, এই বিচ্ছিরি গন্ধটা বাদ দিয়ে কাপড় কাচা যায় না? ওটা ভাবতে ভাবতে আরো অন্য ভাবনায় চলে গেল সত্যবতী। বড় বউ তো একা শুলো, মাঝরাতে উঠে যদি জলে ডুবতে যায়, বউটা তো যাবেই, বাবাকে কি জবাব দিবে সত্য? তারপর গিয়ে রাত পোহালেই বাড়ি কুটুমে ছেয়ে যাবে, তার মাঝখানে সে বড় বউয়ের ডুবে মরার রেলা। আচ্ছা বিপদ হলো বটে। না, নিশ্চিন্তে থাকা চলে না। বেশি রাতে বাড়ি নিঃশ্বাস নিশ্চুপ হয়ে গেলে উঠে গিয়ে দেখে আসতে হবে বড় বউকে। সবচেয়ে ভালো হয় ওর ঘরটায় বাইরে থেকে শেকল তুলে দিলে, নইলে করার পর দেখতে যাওয়া যাবে। কোন ফাঁকে যদি উঠে গিয়ে সর্বনাশ ঘটিয়ে বসে থাকে বড় বউ। দরজায় মাথায় শেকল, সত্যবতী হাত পৌঁছয় না। কিসের উপর উঠে শেকলে হাত পাওয়া যায় তাই ভাবতে থাকে সে। টিপ টিপ করা বুকটা নিয়ে সারদা ঘরে ঢুকে,
সারদার আহারকালীন অবকাশে ছেলে কেঁদে ভুবনেশ্বরীকে জ্বালাতন করেছিল কিনা জিজ্ঞেস করতেও পারে না। ভুবনেশ্বরী নিচ থেকে বলে, নিঃসারে গিয়ে শুয়ে পড়ো তো বড় বৌমা, ছেলে সবে ঘুমিয়েছে, জেগে না যায়। শিউরে কাজল লতা দিয়ে শুয়ে রেখে এসেছি। রাসুকে ডাকিয়ে এনে ঘরে পুরে দেওয়া পর্যন্ত স্বস্তি ছিল না ভুবনেশ্বরীর। কি জানি, যদি অন্ধকারে ঠাহর করতে না পেরে কে কে করে চেঁচিয়ে উঠে সারদা। এদিকে আবার রাসুকে বলতে পারে না যে ঘরের পিদিম নিভিও না, কারণ ছেলেকে শোবার ঘরে পুরে দিয়ে আর তার সঙ্গে কথা কইতে মায়েরই লজ্জা লাগে। এ তো ভাসুরপো। আর সারদা কি বা স্পষ্টাস্পষ্টি বলা যায় কি করে, ওগো তোমার জন্য ঘরের মধ্যে মানিক আনিয়ে রেখেছি, বলা যায় না বলে কচির ছেলের ছুতো। তাছাড়া আর একটু কারণ ছিল কিনা, একটা কৌতুকের স্বাদ হলেও শাশুড়ি সম্পর্ক, তবুও তো মেয়ে মানুষ। আর বাঘা রামকালীর ঘরণী হলেও ভুবনেশ্বরে যেন এখনো ভেতরে ভেতরে কোথাও একটু কাঁচা একটু সবুজ রয়ে গেছে। মানিকের উপমাটা ভুবনেশ্বরী মনে এসেছে। নিত্যকার মানুষটাই যে আজ সারদার কাছে পরম মূল্যবান হয়ে উঠেছে, এ কথা বোঝবার ক্ষমতা ভুবনেশ্বরীর আছে। দেখা যাক বড় বৌমা কতটুকু করায়ত্ত রাখতে পারে স্বামীকে। অবশ্য ভরসা কিছু নেই, বেটা ছেলের মন। নতুন বউ ভাগরটি হয়ে উঠতে উঠতে সারদা কোনো না ততদিন 3 ছেলের মা হয়ে বসবে। তখন কি আর রাসু নতুন ফুলের মধু ফেলে? ভাবতে গিয়ে চমকে গেল ভুবনেশ্বরী। মনে মনে নাক কান মরল। রাসু না তার পুত্রস্থানীয়? তার সম্পর্কে এসব কথা কি বলে ভাবছে সে? সম্পর্কের মানমর্যাদা থাকছে কি করে তাহলে? ওদের সম্পর্কে সব ভাবনা জোর করে মুছে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল ভুবনেশ্বরী। এবার তাদের দলের খাবার পালা। তবে আজ আর খাবার পরে ঘুম নয়, রাত জেগে কালকের যজ্ঞের কুটনো বাটনা করতে হবে। বড়লোকের বাড়ির বউ বলে তো আর আয়েশ করবার হুকুম নেই। বউ হচ্ছে বউ। বরং রাসুর মা দুদণ্ড পা ছড়িয়ে বসলে, কি কাজে গাফিলি করলে কেউ কিছু বলবে না, কিন্তু বউদের সেরকম আচরণ অমার্জনীয়। তা খাটুনিতেও দুঃখ ছিল না, যদি শুধু নিজেরা যা ননদের দল থাকতে পায় সে দলে হাতের সঙ্গে গল্প গাছাও চলে তাহলে। কিন্তু তা তো হবার জো নেই। একজন গিন্নি পাহারাদার থাকেনি। বউরা ঘর ভাঙানির যন্ত্রণা করছে কিনা সেটা তো দেখতে হবে তাদের। এই গুরু কর্তব্যের দায়ে বেচারা শিবজায়াকে যে মরতে মরতে রাত জেগে ছেলে বউয়ের ঘরের পেছনে ঘুলঘুলির নিচে কান পেতে বসে থাকতে হয়। সারদার ঘরে অবশ্য ঘুলঘুলি নেই, ভালো জানালা আছে। বাড়ির মধ্যে সেরা ঘরটাই সারদার। বর্ধমান থেকে মিস্ত্রি আনিয়ে রামকালী যখন অনেক খরচা করে দক্ষিণের উঠোনে এই ঘর দালান বানিয়েছিলেন, তখন সকলেই ভেবেছিল এটা রামকালীর নিজের জন্যই। মিস্ত্রির কাজ শেষ হয়ে গেলে দিন তারিণীও তাই বলেছিলেন, একটা শুভ দিন দেখ, তাহলে রামকালী নতুন ঘরে উঠবার। রামকালী হেসে উঠে বলেছিলেন, তোমার যে দেখছি গাছে না উঠতে এক কাঁদি গোমা, ঘরে যে উঠবে সে আসুক আগে। দিন তারিণী অবাক হয়ে বলেছিলেন, কে আসবে, কার কথা বলছিস? ঘরের লক্ষ্মীর কথাই বলছি মা। রামকালী বোধ করে মায়ের হৃদগত ধারণা অনুমান করেছিলেন, তাই একবার মায়ের ধারণা বৃক্ষের মূলে কুঠারাঘাত করে পরম শান্তভাবে কথা শেষ করেছিলেন। কেন, তুমি কি শোনোনি রাসুর বিয়ের কথা চলছে? রাসুর? রাসুর বউ এসে ওই ঘরে দখলদার হবে। দিনতারিণী সতীনপুর ছেলের বউ। দিনতারিণী আর আত্মসংবরণ করতে পারেনি, বিরক্তভাবে বলে উঠেছিলেন, অজ্ঞানের মতো কথা বলো না রামকালী, ওই সেরা ঘরখানা তুমি রাসুকে দেবে? রামকালী আর হাসেননি, গম্ভীর কণ্ঠে বলেছিলেন, দেওয়াদির কথা কিছু নেই মা, যার যার ন্যায্য প্রাপ্য সে তা পাবে। দিনতারিণী তথাপি ছেলের ক্রোধ সংখ্যা তুচ্ছ করেও উষ্মা প্রকাশ না করে পারেননি। বলে ফেলেছিলেন, তুমি মাথার ঘাম পায়ে ফেলে উপায় করছো, হিরে হেন জিরে এনে নবাবী পছন্দের ঘর গড়লে, সে দ্রব্যী কুঞ্জর বেটা বউয়ের প্রাপ্য হলো কোন সুবাদে রামকালী? না, রামকালী প্রত্যক্ষে তিরস্কার করেননি মাকে, বরং আরো শান্ত কণ্ঠে বলেছিলেন, যে সুবাদে মানুষ বনের জন্তু জানোয়ারদের মতন উদম হয়ে না বেরিয়ে কোমরে কাপড় দিচ্ছে মা, যাগ্গে ও কথা থাক। জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ, এই বিধিটা তো তোমার অজানা নয় মা। রাসু এই বাড়ির জ্যেষ্ঠ ছেলে। দিনতারিণীর চোখে জল এসে গিয়েছিল দুঃখে আর অপমান বোধে, তাই শেষ বেশ তর্কে বলেই বসেছিলেন,
মেজ বৌমার প্রাণটার দিকেও তো তাকাতে হয়। যতই হোক সে এখনো কাঁচা মেয়ে। এই ঘর আরম্ভ হয়ে ইস্তক তার একটা আশা ছিল তো। রামকালী এবার আর একটু হেসেছিলেন। তোমার মেজ বৌমা যদি এমন ইল্লতে আশা হয়েই থাকে তো সেই আশায় ছাই পড়াই উচিত মা। ছাই পড়াই উচিত? আঁচল দিয়ে চোখ মুছেছিলেন দিনতারিণী। মেজ বৌমার আশাভঙ্গের কল্পনায় যত না হোক নিজের আশাভঙ্গে। কুঞ্জ যে জন্মভোর গায়ে হাওয়া দিয়ে বেরিয়ে সংসারের সবকিছু সেরা ভাগটা ভোগ করে, এটা কি চিরকাল সহ্য হয়? দিনতারিণীর আশা ছিল এই ঘরখানার ব্যাপারে অন্তত কুঞ্জু আর কুঞ্জের বউয়ের মুখটা ছোট হবে। সে আশায় ছাই পড়ল। তাই কেঁদে ফেলে বললেন, ছাই পড়াই উচিত? উচিত বই কি। ভবিষ্যতে তাহলে আর কখনো এমন বেয়ারা আশা জন্মাতে পারে না। এরপর দিনতারিণী নীরবে তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন চন্দননগর থেকে ছুতোর এসে ঢুকলো সেই ঘরে। হ্যাঁ, জোড়া পালঙ্ক বানাতে হলে ঘরের মধ্যে বসেই বানাতে হয়। বাইরে থেকে গড়ে এনে লাগিয়ে দেওয়ার রীতি তখনও হয়নি। বহুবিধ কারুকার্য করা পালঙ্ক। ওর জন্য চন্দননগরের ছুতোরদের ভাত জোগাতে হয়েছিল মাস দেড়েক ধরে। খেয়ে মজুরি নিয়ে আর নতুন কাপড়ের জোড়া বকশিস আদায় করে ছুতোরা চলে গেল। তারপরে বিয়ে হলো রাসুর। নতুন পালঙ্কে ফুলসজ্জি হলো। সেই পালঙ্ক ছেড়ে সারাদিন আজ মাটিতে পড়েছিল সারদা। এখনো খুর শাশুড়ির নির্দেশ মতো নিঃসারে ঘরে ঢুকে হুড়কোটা লাগিয়েই ছেলে তল্লাশ মাত্র না করে ঝুপ করে শুয়ে পড়ল মাটিতেই। ঘরে ঢুকে না তাকিয়েও টের পেয়েছিল সারদা। তার আশার আশঙ্কাটা মিথ্যে নয়। আঘ্রাণে অনুমানের হৃৎস্পন্দনে বুঝিয়ে দিয়েছিল সারদাকে, ঘরে তোমার 7 রাজার ধন মানিক। এ যেন আবার নতুন বিয়ের নতুন বর। দিরাগমনে এসে প্রথম রাত্রিরে যখন 5টা সমবয়সী মিলে সারদাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বাড়ি থেকে দরজায় শিকল লাগিয়ে পালিয়েছিল, তখন এমনি বুকটা ধড়াস করেছিল সারদার। তবু তো তখন মাত্র 12 বছর বয়স, আর এখন 16। ষোড়শীর হৃদয় তো আলোড়নে আরোই উত্তাল হবে। ঘরে যে অপরাধী আসামি অবস্থান করছিল তার অবস্থাও অবশ্য সারদার চাইতেও কিছু উন্নত নয়। তার বুকের মধ্যে হাতুড়ি পিটছে। জীবনে আর কখনো সারদার মুখোমুখি দাঁড়াতে পারে এই আশা বুঝি ছিল না রাসুর। সারাদিন শুধু ভেবেছে জীবনের সমস্ত আনন্দ ও আহ্লাদের সমাধি হয়ে গেল তার। মেজো খুড়ি কেন অন্দরে ডেকে পাঠিয়েছিল তাও ঠিক বুঝতে পারেনি। ভেবেছিল আবার কোনো নিয়ম লঙ্ঘনে পাকচক্রে পড়তে হবে এসে, কিন্তু এসে যা শুনল অভিনব। সারদা নাকি রান্নাঘরে কাজে ব্যস্ত, আর ভুবনেশ্বরী কাজে তারা, ভাড়ারির দিকে না গেলেই নয়। তাই ঘুমন্ত খোকাকে একটু আগলাতে হবে রাসুকে। কিছুই নয়, শুধু ঘরে একটু থাকা। বোকা রাসু তখনও কিছু সন্দেহ করেনি, শুধু একটু তাজ্জব বনে গিয়েছিল প্রস্তাবে। দেশ শুদ্ধ লোক থাকতে কিনা ছেলে আগলাবার জন্য রাসুকে ডাকিয়ে আনা হলো বারবারি থেকে। আশ্চর্য নয় তো কি, যে রাখুর মা ডাকতে গিয়েছিল সেই তো পারত কাজটা, করেও তো বরাবর তাই। তবুও কিছু বলতে পারিনি, না প্রতিবাদ না প্রশ্ন। নতুন বইয়ের ব্যাপারে যতটা লজ্জা, ঠিক ততটাই লজ্জা তো নতুন ছেলের বিষয়ও। সুরসুর করে তাই ঘরে ঢুকেছিল রাসু, আর ঢোকার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে সন্দেহের হাতুড়ি পড়েছিল। মেজ খুড়ির এই ডাকিয়ে আনাটা ছল নয় তো? মেজ খুড়িকে তো এমনিতেই খুব ভালোবাসে রাসু। এবার যেন ইচ্ছে হলো পুজো করে তাকে। ফস করে প্রদীপটা নিভিয়ে দিয়ে কাঠ হয়ে ভাবতে লাগলো। 7-5 ভাবতে ভাবতে খেয়াল করলো ঘরে খিল পড়েছে। আর পর মুহূর্ত থেকে অনুভব করলো বাতাসহীন ঘরে চাপা গুমোরটা যেন একটা কান্নার ধাক্কায় কেঁপে উঠছে। টপ টপ করে 2 ফোঁটা জল পড়ল রাসুর চোখ থেকে। পুরুষ মানুষ, তা হোক, মানুষ তো বটে। ধর্মর করে উঠে বসলো সারদা। একটা বলিষ্ঠ আবেষ্টন থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে রুদ্ধ কণ্ঠে বলল, আর কেন, আর কেন? আর কিছু বলতে পারল না। চোখ দুটো বিশ্বাসঘাতকতা করে বসেছে। সারাদিন ধরে প্রতিজ্ঞা করেছিল যদি কখনো সেই নিষ্ঠুরটার সঙ্গে দেখা হয় কাঁদবে না, মুখ মলিন করবে না, পরস্য পরের মতো উদাসীন থাকবে। কিন্তু পরিস্থিতিটা সমস্ত গোলমাল করে দিল। তাই কি 2-4 ফোঁটা, একেবারে ধারাশ্রাবণ? একে কি করে রোধ করবে সারদা? কোন বাদ দিয়ে ঠেকাবে? বড় বউ, এতটুকু শব্দের মধ্যে কত মিনতি, কত আবেদন, কিন্তু এই করুণ মিনতি ভরা ডাকি বা সাড়া দিচ্ছে কে? বড় বউ, আমার কি দোষ? আমার উপর বিরূপ হচ্ছ কেন? বুঝতে পারছো না আমার প্রাণটাও গুঁড়ো হয়ে যাচ্ছে? ধারা শ্রাবণে বন্যা এলো। থাক থাক,
আর মন মজানি মিছে কথায় কাজ নেই। পুরুষের প্রাণে আবার দরদ। বড় বউ, এই আমার মাথা খাও। বিশ্বাস করো, তোমার মতনই জ্বলে পুড়ে খাক হচ্ছি আমি। তুমি যে আমাকে বিশ্বাসঘাতক ভাবছো, এই কষ্ট আমি রাখবো কোথায়? রাখবার দরকার কি? শারদা কান্না থামলে কঠোর হবার চেষ্টা করে। কাল তোমার নতুন ফুল সজ্জে, নতুন সুখ। আজ আবার এত দুঃখ কষ্টের পালা গাইবার কি আছে? বড় বউ, বলো কি করলে তুমি আমায় বিশ্বাস করবে? বলিষ্ঠ আবেষ্টনীর চাপটা যেন পিষে ফেলতে চাইছে শারদাকে। কি করে আর কঠিন থাকবে শারদা? তবু শেষ চেষ্টা করে, আমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে যাচ্ছে তোমার? ছেলের মা বুড়িকে ছেড়ে এখন কচি তালশ্বাস। বড় বউ, তুমি এমন ব্যবহার করলে আমার আত্মঘাতী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, তা বলে দিচ্ছি। রাসু কঠিন হতে জানে, তাই বাঁধন আলগা দিয়ে বলে, এই চললাম মেজো কাকার ওষুধের ঘরে। তাজা গোখরা সাপের বিষ সঞ্চয় আছে, কোথায় আছে তাও আমার জানা। এরপর কিন্তু বিধবা হলে দোষ দিও না আমায়। বিধবা? বুকটা থরথর করে ওঠে শারদার। বরং 100টা সতীন নিয়ে ঘর করবে শারদা। বিধবা হওয়ার মতো অভিশাপ আর কি আছে? কিন্তু ঠিক এই মুহূর্তে বলা বা যায় বা কি? তাহলে চললাম, এই জন্মের শেষ দেখা। বলে রাসু দরজার কাছে এগোয়। আশা এই যে এবার শারদা মাথা খাওয়ার অনুরোধ জানাবে, কিন্তু শারদা যেন অনড়। ভেবেছিলাম ওকে চিরদিনের মতো ত্যাগ দিয়েই রাখবো। তুমি আমার যে প্রাণেশ্বরী, সে প্রাণেশ্বরেই থাকবে। স্বগত উচ্চারণে আক্ষেপ প্রকাশ করে দরজায় হুড়কোর হাত লাগায় রাসু। কিন্তু তুমি প্রতিহন্ত্রী হয়ে নিজের পায়ে কুড়ুল মারলে বড় বউ। হুড়কোটা খুলে পাশে রাখলো রাসু। এবার শারদা কথা বলল, কিন্তু এ কি কথা? এ কি প্রেমে পাগলিনে আবলার বালার ভাষা? রুদ্ধ কণ্ঠে শারদা বলে উঠেছে, ঘরে পরিবারের সঙ্গে যাত্রা গানের মতন কান্নার সুরে কথা কইছ কেন? হুড়কো খুলে বেরিয়ে গেলেই বুঝি খুব পৌরস হবে? তোমার গোখরা বিষ আছে, আর আমার দড়ি কলসি নেই? তোমার প্রাণটা পাথরে গড়া বড় বউ। মেজো কাকা যখন আমার গলায় গামছা মোড়া দিয়ে টানতে টানতে নিয়ে গেল, তখন তার সামনে গিয়ে বলতে পারলে না আমারও দড়ি কলসি আছে? ঠিক আছে, সবাইকে এবার দেখিয়ে দিচ্ছি ভালো মানুষ রাসু কি করতে পারে। এই প্রকাণ্ড বীর রসের ভূমিকাটি অভিনয় করে কপারটা ধরে হ্যাচকা টান মারল রাসু। কিন্তু টানার সঙ্গে সঙ্গে পরিস্থিতিটা বুঝতে দেরি হলো না। দরজার বাইরে শেকলে কাজ কে করল? মেজুখুড়ি। কিন্তু তার পক্ষে কি এ ধরনের চপল রসিকতা সম্ভব? অথচ তাছাড়া আর কে? রাসু যে বাড়ির মধ্যে এসেছে তাই তো কেউ দেখেনি। মেজুখুড়ি তো আজকের নাট্যকার। বাড়ি থেকে বন্ধ? একটা বিপন্ন স্বর আস্তে ঘরে ছড়িয়ে পড়ল। বন্ধ? শারদারও এতক্ষণকার নীরবতা ভঙ্গ হলো বিস্ময়ে ভয়। তাই তো দেখছি। রাসুর কণ্ঠে ব্যাকুলতা। এখন উপায়? যদি সকাল পর্যন্ত বন্ধ থাকে? বড় বউ, কি হবে? সহসা অদ্ভুত একটা কাণ্ড ঘটে, একেবারে অভাবিত, অপ্রত্যাশিত। হয়তোবা শারদা নিজেও এক মুহূর্ত আগে এটা কল্পনা করতে পারত না, ভাবতে পারত না তার কান্নায় বুঝে আসা কণ্ঠ সহসা অমন কৌতুকের লীলায় হেসে উঠবে। সে হাসির শব্দ চাপা বটে, তবু রহস্যে উচ্ছ্বসিত। তাই এই ধরনের স্বভাব বটে শারদার, নিতান্ত দুঃখের সময়ও হাসির কথা হলে ফেঁসে ফেলা। কিন্তু আজকের কথা যে আলাদা। আজ শারদার মরণ বাঁচনের সমস্যা। আজ কান্নায় গলা বুজে রয়েছিল শারদার। তবু রাসুর এই বিপন্ন বিপর্যস্ত কণ্ঠ থেকে তাকে কি যে কৌতুকে যোগান দিল! উচ্ছ্বসিত রহস্যে হেসে উঠল সে। হেসে উঠে বলল, কি আর হবে, দায়ে পড়ে মশাইকে এখন পরনারীর সঙ্গে রাত কাটাতে হবে। রাসু চমকে গেছে, থমকে পড়েছে। তবে কি এতক্ষণ ছলনা করছিল না শারদা? সতীন হওয়া তেমন কিছু লাগেনি তার। এ হাসি, এ কথা তো রীতিমতো প্রশ্রয়ের। অতএব দরজা নিয়ে মাথা পড়ে ঘামালেও চলবে। এখন এদিকের ঘাটি সামনে নেওয়া যাক। খোলা হুড়কো আবার দরজায় উঠল। অনদ্রিত পালঙ্কের বিছানা আবার স্পর্শে উষ্ণতা পেল। না, একেবারে সহজে ধরা দেবে না শারদা। সে সত্যবদ্ধ করে নিবে স্বামীকে। থাক, আমাকে স্পর্শ করতে হবে না। আগে মা সিংহবাহিনীর নামে দিব্যি করো, আমি বেঁচে থাকতে ছুটকিকে ছোবে না। রাসুর বুকটা কেঁপে ওঠে। শপথটা যে মারাত্মক। ভয় ভয় বলে,
সিংহবাহিনীর নামে দিব্যি করা কি ভালো বড় বউ? মনে পাপ থাকলে ভালো নয়, এক মন এক প্রাণ থাকলে ভয়ের কি আছে? তবু ঠাকুর দেবতা বলে কথা। বেশ তো, আমি তোমায় স্বাধীনী, নাইবার স্পর্শ করলে আমায়। হায় মা সিংহবাহিনী, এমন ঘোরতর বিপদে তোমার গ্রামের আর কেউ কখনো পড়েছে? একদিকে একখানি অপরাধ বোধের ভারে পীড়িত আর নতুন আশায় উদ্দের ব্যাকুল হৃদয়, আর অপরদিকে এক অমনীয়মা পাষাণী। তবে কি হাসিটাই ছল? তাই সম্ভব, নইলে দিব্যি গুছিয়ে ছেলের কাজ ঘেঁষে শোবার আয়োজন করছে কেন সারদা? বড় বউ, আহ, কেন জ্বালাতন করছো? সারদার বুকে পরম ভরসা, দরজায় বাইরে শেকল লাগানো। রাগ করে ছিটকে বেরিয়ে যাবার উপায় নেই রাসুর। আহ, কে সেই দেবী যে রাসুকে এমন বন্দি করে ধরে নিয়েছে সারদার কাছে? স্বয়ং মা সিংহবাহিনী নয় তো? তাহলে তোমার দয়া হবে না? স্বামী, গুরুজন তুমি, আবার দয়ার কথা তুলছো কেন গো? পরিবারে হলো গিয়ে কেনা দাসী। আচ্ছা বেশ, করছি দিব্যি। হলো তো? কই করলে? মনে মনে করেছি। মনে মনে? হুম, মনের কথা বনে যায়, মুখে বলো। বেশ বেশ, এই বলছি, তুমি ছাড়া আর কাউকে ছোব না, সিংহবাহিনী সাক্ষী। আমি ছাড়া নয়, আমি বেঁচে থাকতে। এটুকু অনুগ্রহ করে সারদা। ওই হলো, কে আগে যায় কে পরে যায়, বলা যায় কি? আমার কুষ্ঠিতে আছে সদবা মরব। সারদা আত্মপ্রসাদে হাসি হাসে। কিন্তু মনে থাকে যেন, মা সিংহবাহিনী সাক্ষী। থাকবে থাকবে। কিন্তু সত্যি কি মনে ছিল? রাসুকে শেষ অবধি মা সিংহবাহিনীর মর্যাদা রাখতে পেরেছিল? পুরুষ মানুষ কি তাই পারে? রাসুর মতো মেরুদণ্ডহীন পুরুষ? তবু এমনি মিথ্যে শপথে চোরাবালির ওপর তো ঘর বাঁধতে হয় মেয়ে মানুষকে। যজ্ঞের জন্য ছানা বড়া ভাজা হচ্ছে। ভিয়েনের চালায় বড় বড় কাঠের উনুন জেলে কারিগররা লেগে গেছে ভোর থেকে। প্রথমে বোদে ভেজে স্তূপকার করে রেখেছে কাঠের বারকোষে। এখন থেকে শুরু হয়েছে ছানা বড়া। প্রচুর পরিমাণে না করলেও চলবে না। নিমন্ত্রিতদের পেট উপচে খাওয়ানোর পর আবার সরা ভর্তি ছাদা দিতে হবে তো। তাছাড়া যখন কুললে ওই 2 রকম মিষ্টি। তাড়াহুড়ো জোর যজ্ঞী, ওর বেশি আর সম্ভব হলো না। অথবা সেটাও হয়তো ঠিক কথা নয়, মোটামুটি কথা মাত্র। রামকালী চাটুর্যে যদি দরকার বুঝতেন, তাহলে একদিনের মধ্যেই কাটুয়াকি গুপ্তিপাড়া থেকে ওস্তাদ ময়রা আনিয়ে 5-7 রকম মিষ্টি বানিয়ে তোলাও সম্ভব হতো না তার পক্ষে। কিন্তু দরকার বোধ করেননি তিনি। রাসুর প্রথম বিয়েতে ঘটা হয়েছিল বিস্তর। গ্রামে এখনো তার গল্প ফুরোয়নি। মিষ্টির কারিগর এসেছিল নাটোর থেকে, কেষ্টনগর থেকে, মুড়োগাছা থেকে। কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, মতিচুর, সরভাজা, ছানা, ছিলিপি, খাজা, অমৃতি, নিখুতি ইত্যাদি করে 12-13 রকম মিষ্টি হয়েছিল। আর মাছের কথা তো বলেই শেষ হবে না। এক একজনের পাতে বড় বড় এক একটা মালসা ভর্তি মাছের তরকারি বসিয়ে দিয়ে আবার 3-4 বার করে পরিবেশন। তা ভিন্ন রান্নার পদ তো 52 রকম। 52 ব্যঞ্জন নইলে আবার ঘটা কিসের? কুমোর বাড়ি বরাত দিয়ে সাইজের হাড়ি গড়িয়ে আনা হয়েছিল বড় বড় ছোড়া। তাতেই গলা উপচে মিষ্টির ছাদা। যজ্ঞের জের চলেছিল দিন 15 ধরে। সে কথা আলাদা। সে বিয়ের সঙ্গে এই বিয়ের তুলনা করার কোনো মানেই হয় না। অন্য বাড়ি হলে যজ্ঞই করতো না। নেহাত রামকালী চাটুর্যে বাড়ি বলেই তো এত আয়োজন। পরিমাণে প্রচুরই হচ্ছে, তবে ওই মাত্র 2 রকম মিষ্টি, 16-20 মতো রান্নার পদ। রান্না এখন চাপেনি, পাশের চালায় তার তোড়জোড় চলছে। হালুইকর ঠাকুর স্নান করতে গেছে। এ গ্রামে হালুইকর ঠাকুর এনে রাধানোর প্রথা প্রবর্তন করেছেন রামকালী। মুর্শিদাবাদ অঞ্চলে দেখেছিলেন এ ব্যবস্থা। নইলে এ গ্রামে চিরদিন কাজে কর্মে গ্রামের ব্রাহ্মণ কন্যারাই রেঁধে থাকেন। সেটা রীতিমতো একটা সম্মান সম্ভ্রমের ব্যাপার। ডাক সাইটে রাঁধুনি বলে খ্যাতি আছে যাদের, তাদেরই ডাকা হয় অনেক তোয়াজ করে। রান্নায় বসবার আগে পূর্ণ পাত্র, নতুন কাপড়ের জোড়া, সদবার ব্রাহ্মণী হলে আলতা সিঁদুর এইসব দিয়ে তবে পাকশালে ঢোকাতে হয় তাদের। তথাপি এই রান্নার পর্ব থেকেই অনেক গদা পর্ব, মুসল পর্ব বেঁধে যায়। গ্রামে যে একদল ছুতো খুঁজে বেড়ানোর লোক আছে, তারাই যজ্ঞী দেখলে দক্ষ যজ্ঞের আয়োজন করবার তোলে ঘরে। মানে কষাকষি, কথান্তর, মান অভিমান এসব প্রায় যজ্ঞেরই অঙ্গ। রামকালী ওসব ঝামেলার মধ্যে নেই। পয়সা দিয়ে লোক আনাবেন, কাজ করাবেন, চুকে গেল। রাঁধুনি বামুনের হাতে খেতে যাদের আপত্তি,
তারা যাও বিধবার হেসেলে ভর্তি হওগে, মাছ জুটবে না। তাও সে 2-4 জন নিতান্ত নিষ্ঠ পরায়ণ গ্রাম বৃদ্ধ ছাড়া না হু করে সকলেই বসে পড়ে রামকালী বাড়ির ভোজে। ওস্তাদ কারিগরের রান্নার হাত, রামকালীর দরাজ হাত আর রামকালীর প্রতি সমীহ বোধ, এই ত্রিশক্তির আকর্ষণে সকলেই প্রায় নরম হয়ে আসে। পয়সা যে অঞ্চলে কারোরই নেই তা তো নয়, কিন্তু অমন দরাজ হাত, এত বড় দিলদরিয়া মন। খাঁটি গাওয়া ঘিয়ে সদ্য কাটানো টাটকা ছানা মিষ্টান্ন ভেজে তোলার সুগন্ধে শুধু আশেপাশেরই নয়, সারা গ্রামখানেরই বাতাস যেন ম ম করছে। বাড়ি বাড়ি ছোট ছেলেপুলেদের ঘরে আটকে রাখা দুঃসাধ্য হচ্ছে তাদের অভিভাবকদের। পায়ের উপর বোল দেওয়া খড়ম, গায়ে বেনিয়ান, পরনে নেত্রকোনার থান, সব দিকে চৌকস হয়ে তদারকি করে বেড়াচ্ছেন রামকালী। শুধু মিষ্টির বিয়েনে শেকড় গেড়ে বসে থাকবার ভারটা দিয়েছেন বরদা কুঞ্জকে। ওর থেকে বেশি দায়িত্বর কাজ কুঞ্জকে দেওয়া চলে না। গয়লারা দইয়ের ভার এনে নামিয়েছে, কমন দইয়ের যোগান দিতে পেরেছে তারা। দাঁড়িয়ে তার হিসেব নিচ্ছিলেন রামকালী। হঠাৎ নেরু এসে কাছে দাঁড়ালো। রামকালী গ্রাহ্য করতেন না, কিন্তু নেরু একবার গায়ের কাছে দাঁড়িয়েছে, ভাবটা যেন কিছু বক্তব্য আছে। গলাদের ওপর চোখ রেখে রামকালী মাথাটায় একবার হাত বুলিয়ে দিয়ে বললেন, কিরে নেরু? নেরু সভয়ে এদিক ওদিক তাকিয়ে আসতে বলল, একবার অন্তর্বাড়িতে যেতে বলছে। অন্তর্বাড়িতে যেতে বলছে? কাকে বলছে? তোমাকে। রামকালী ভ্রু কুঁচকে বলেন, আমাকে এখন যেতে বলছে? পাগলটা কে হলো? অগ্রাহ্য ভরে আবার অদূরবর্তী গোয়ালাদের দিকে মন দেন। বলিস কিরে তুষ্ট, ওই 5 মণ বই দই দিয়ে উঠতে পারছিস না? তাহলে আমার উপায়? তুই ভরসা দিলি। তুষ্ট মাথা চুলকে বলল, আগে ভরসা তো দেখলাম, কিন্তু মা ভগবতীরা যে আমাকে নির্ভরসা করে ছাড়লেন। কাল রাতে তো নিদ্রেই দিইনি, চৌদিকে সকল গোহালার ঘরে ঘরে বরাত দিয়ে দিয়ে বেরিয়েছি। তা সবাইরে ঘরের যোগা সাজস করে এই হলো। এই হলো তা তো বুঝলাম, কিন্তু আমার কি হবে তাই বলো। দাঁড়িয়ে অপমান হতে বলিস আমায়? অপমান? তুষ্ট বীর বিক্রমে বলে ওঠে, বলি একটা ঘাড়ে 20টা মাথা কার আছে কবরেজ ঠাকুর, যে আপনাকে অপমানই করবে? মাথা এ গায়ের এক একজনে 100টা করে, বুঝলি রে তুষ্টু? বলে হাসলেন রামকালী। আর ঠিক সেই সময় নেরু আরেকবার মিহি গলায় ডাক দিল, মেজখুড়ো। আরে, এই ছোকরা তো ভালো বিপদ করলো। কে তোকে পাঠিয়েছে শুনি? পিস ঠাকুমা। রামকালী বিরক্তভাবে বললেন, তা আমি বুঝেছি, নইলে আর কার তো বোধ করি কার এত আক্কেল হবে বলতে যাচ্ছিলেন, সামনে নিলেন। ছোটদের সামনে গুরুজন সম্পর্কে তাচ্ছিল্য সূচক মন্তব্য করবার মতো অসতর্কতা এসেছিল বলে রীতিমতো বিরক্ত হলেন নিজের ওপর। অথচ মোক্ষদার মতো কাণ্ডজ্ঞানহীন গুরুজনের সম্পর্কে সকল প্রকার সমীহ নীতি মেনে চলাও শক্ত। অসতর্কতা সামনে নিয়ে বললেন, বলগে যাও, আমার এখন বিস্তর কাজ। তা যা বলবার যখন ভেতরে যাব তখন যেন বলেন। তুমি এ কথা বলবে পিস ঠাকুমা জানে, তাই আমাকে বলে দিল। নেরু ঢোক গিলে বলে দিল, বলগে যা, বড় পিস ঠাকুমার ভেদবমি হয়েছে, বাঁচি কিনা এক্ষুনি দরকার। ভুরুটা আরো কুচকে উঠল রামকালী। পিসের ভেদভূমি দুর্ভাবনায় নয়, মেয়ে মানুষের বিবেচনাহীন আবেদারের ধৃষ্টতা রাখি। রোগ যে কাশির শরীর হয়নি সেটা নিশ্চিত, তবু অনর্থক হয়রানি করতে ডাকাডাকি, হয়তোবা অভ্যাসগত কুটুম্বিনীদের নিয়ে কোনরূপ সমস্যার উদ্ভব হয়েছে, আর সালিশ মানতে ডাকা হয়েছে রামকালীকে। কিন্তু এই কি তার সময়? সাতপাড়ার লোক নেমন্তন্ন হয়েছে, একদিনের জোগাড়ে যজ্ঞী, মাথায় পর্বত বই ঘুরছেন রামকালী, তখন কিনা এইসব মেলিপনা। তাছাড়া আরো বিরক্তকর, ছোট ছেলেটাকে মিথ্যে কথায় তালেম দিয়ে পাঠানো। কিন্তু যে রাগিনী মোক্ষদা, নেরুকে ফেরত দিলে নির্ঘাত নিজে এক্ষুনি রণরঙ্গিনী মূর্তিতে বার উঠানে হানা দেবেন এবং 5 জনের কান বাঁচাবার চেষ্টা মাত্র না করে বকাবকি শুরু করবেন। পয়সা দেমাকে ধরাকে সরা দেখিস না রামকালী, গুরুজন বলে একটু সমীহ করিস। হ্যাঁ, এরকম কথা স্বচ্ছন্দে বলতে পারেন মোক্ষদা, দ্বিধামাত্র করবেন না। সংসারে এই একটা মানুষকে কিছুতেই এটে উঠতে পারলেন না রামকালী। পারতেন, অনায়াসে পারতেন, যদি সত্যি রামকালী গুরুজনের সমীহবোধ না থাকত। গুরুজন হয়ে মোক্ষদা রামকালীকে জব্দে ফেলেছেন, কিন্তু শুধুই কি গুরুজন বলে জব্দ?
আরও একজনের কাছেও কি মাঝে মাঝে জব্দ হয়ে পড়েন না রামকালী, যে মানুষটা নিতান্তই দঘুজন? হ্যাঁ, মনে মনে স্বীকার না করেও পারেন না রামকালী। মাঝে মাঝে সত্যবতীর কাছে জব্দ হতে হয় তাকে, হার মানতে হয়। কিন্তু তাতে কি বিরক্তি আসে? মেজখুড়ো ছেলেটাও কম নয়। তাই রামকালীর কোচকানো ভুরু দেখে পায়েলে গেল না। পিস ঠাকুমা তোমায় চুপি চুপি ডেকে নিয়ে যেতে বলল, খুব বিপদ। আহ, এ তো আচ্ছা মুশকিলে ফেললো। বিপদটা তো দেখছি আমারই, বলে রামকালী হাঁক দিলেন। দুষ্টু, দই সব ভেতর দালানে তুলে দাও, আর খোঁজ করে দেখো আর কারো ঘরে আরো 2-10 পাওয়া যাবে কিনা। পাওয়া গেলে তো ঠাকুরমশাই আমি নিজেই। তুষ্ট মাথা চুলকে ধৃষ্টতা করে বসে। তা তোমার আগে 5 মনে কি কম? এত বড় খোকার পেরথম বিয়ে নয়। রামকালী ভ্রুটা একবার কুঁচকে মৃদু হাসলেন, বললেন, কথাটা গয়লার ছেলের মতোই বলেছিস তুষ্টু। পেরথম বিয়ে নয় বলে কুটুম্বজনকে খাওয়াতে বসে অপ্রতুষ্ট রাখবো? আচ্ছা, তুই ওগুলো তুলে দেগে, আসছি আমি। নেরুর সঙ্গে সঙ্গে ভেতর বাড়িতে ঢুকলেন রামকালী। মাঝখানে প্রকাণ্ড উঠোনটা পার হয়ে এই মাঝের উঠোনে ধানের গোলা মড়াই, সারা বছরের জ্বালানি কাঠের মাচা, চালার নিচে জ্বালা জ্বালা বীজ ধান। নেরু দিগ্বিজয়ের মতো কাশীশ্বরী ঘরের দরজায় এসে দাঁড়ালো, কারণ রামকালীকে ডেকে আনার ভার আর কেউ নিতে চায়নি। সত্য পর্যন্ত ঝাড়া জবাব দিয়েছিল, এই দেখলাম বড় পিস ঠাকমা চান করে এলো, এক্ষুনি আবার কি ঝামে বললো যে বাবাকে কত কষ্টের মধ্যে থেকে থেকে ডান থেকে আনতে যাব। মানুষটা কি এখন মাথা ঠিক আছে? ঘরে তো জোয়ানের বড়ি আছে, তাই খেয়ে নাও না। তুই বেরো দজ্জাল হারামজাদি, বলে মোক্ষদা নেরুকে ধরেছিলেন। কিন্তু নেরুদের তো আর গিন্নিতে ঘরে উঠবার হুকুম নেই, তাই এই যে ঠাকুমা, বলে দাঁড়িয়ে পড়ল। নিচু দরজা। রামকালী খড়ম খুলে মাথা নিচু করে ঢুকলেন, আর সমস্ত ভুলে মোক্ষদা তুই পালা লক্ষ্মী ছাড়া বলে ছেলেকে নেরুকে তাড়া দিয়ে বিদায় করলেন। রামকালী দেখলেন কাশীশ্বরী মাটিতে শুয়ে আছেন, ধানের আঁচলটুকু মুখে চাপা দিয়ে। এটা আবার কি? নিশ্চয়ই কোনো মান অভিমানের ব্যাপার। বিরক্তি এলো, তবু শান্তভাবেই বললেন, কি ব্যাপার? ব্যাপার বেশ উত্তম। চাপা গলায় এটুকু জ্ঞান দান করে মোক্ষদা আরো ফিসফিস করে বললেন, দুয়োরটা ভেজিয়ে দিয়ে তবে শুনতে হবে। রামকালী একবার বাইরে তাকালেন। সূচিবাই মোক্ষদার এই দিকটা বাদে সারা বাড়ির লোকে লোকারণ্য, এর মধ্যে কপাট ভেজিয়ে গুপ্ত মন্ত্রণা। তিনি তো পাগল হননি। গম্ভীর গলায় বললেন, কপাট থাক, কি বলবার আছে বলো। কিন্তু বলবার কিছু আর আছে নাকি? আছে বলবার মতো মুখ, অথচ এত বড় ভয়ানক কথা রামকালীকে না জানিয়ে করবেন কি মুখ্য দুটো মেয়ে মানুষ? হিতাহিত জ্ঞান কি আর কিছু আছে তাদের? মোক্ষদার আর কাশীশ্বরীর? শঙ্করী যে কাশীশ্বরী নাতব। ভয়ঙ্কর খবরটা এখনো পাঁচকান হয়নি। এখনো সংসারে সবাই আপন আপন কাজে হাবুডুবু খাচ্ছে। কিন্তু কতক্ষণ আর অন্য মনস্ক থাকবে লোক? কতক্ষণ আর তাদের কান বাঁচিয়ে রাখা যাবে? তারপর 1 কান থেকে 5 কান, তারপরে তো লহমায় 500 কান। খরচালার পাড়ায় আগুন লাগাও যা, আরেকটা বিধবার কলঙ্ক কেলেঙ্কারির প্রকাশ হয়ে যাওয়া তা। এ চাল থেকে ও চাল তো, এ মুখ থেকে ও মুখ। হার ভাবাতে লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা নিডুবি হবার দিন গেল পেল না। যদি জলে ডুবে নিভুবি হয়ে থাকে তো সেও বরং ভালো কথা, কিন্তু যদি ভরাডুবি করে বসে থাকে? কাশীশ্বরীর ধারণা তাই, তাই তিনি মুখে আঁচল চাপা দিয়ে পড়ে আছেন, আর মর্মে মর্মে অনুভব করছেন কেন সে সর্বনাশী খুঁড়ো খুঁড়ে ও মেয়েকে ঘরে রাখেনি। উপযাচক হয়ে কাশীশ্বরী গলায় গছিয়ে গেছে। হায় হায়, কালই তো টের পেয়েছিলেন কাশীশ্বরী, নাপিত বইয়ের কথায় আছে, তবে কেন আবাগির বেটিকে দুয়ারে তালা লাগিয়ে আটকে রাখেননি? 5টা কুটুমের কাছে সাফাই গাইতে বললেই হয়তো। হঠাৎ মাথাটার কেমন দোষ হয়ে গেছে শঙ্করী, তাই কাজের বাড়িতে ছেড়ে রাখতে সাহস করেননি। মোক্ষদা কিন্তু জলে ডোবার কথাই তোলেন। কোন রাত্রিরে কখন উঠে এ কাজ করেছে কিছুই টের পায়নি রামকালী। সকালবেলাও বলি চানে গেছে না কোথায় গেছে। বেলা হতে মাথায় বজ্রাঘাত। আমার স্থির বিশ্বাস বড় পুকুরে গিয়ে ডুবেছে কপাল খাকি। এই বেলা জাল ফেলালে না। রামকালী জলদগম্ভীর স্বরে বলেন, জাল ফেলা হবে না। জাল ফেলা হবে না? যন্ত্রচালিতের মতো উচ্চারণ করেন মোক্ষদা। না, এতগুলো লোকের খাওয়া পণ্ড হতে দেব না আমি। মোক্ষদা প্রকৃত বিরুদ্ধ নম্রভাবে বলেন,
কিন্তু একটা জীবের চাইতে যজ্ঞটাই বড় হলো তোমার বিচারে। শুধু আমার বিচারে নয়, যে কোনো বুদ্ধিমান লোকের বিচারে। রামকালী ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলেন, বলছো সকাল থেকে দেখতে পাওনি, ধরে নিতে হবে কাজটা হয়ে তো থাকে তো রাতেই হয়েছে। এখন জাল ফেললে জীবটা জীবন্ত উঠবে তোমাদের বিশ্বাস? মোক্ষদা চুপ করে থাকেন উপযুক্ত উত্তরের অভাবে, আর কাশীশ্বরী চাপা গলায় হু হু করে কেঁদে ওঠেন। থাম, লোকজন খাওয়ার আগে যেন একটু শব্দটি না হয়। যদি ডুবে থাকে তো যতক্ষণ না ভেসে ওঠে ততক্ষণ তাকে জলের তলায় থাকতে দাও। ডুবলে ভেসে উঠাতেই হবে, নদী নয় যে ভেসে উঠে চলে যাবে। কিন্তু পায়চারি থামিয়ে রামকালী কাশীশ্বরী খুব কাছে সরে আসেন। ঈষৎ নিচু হয়ে দাঁড়াবে অনুমান করতে পারছ। আর যদি ডুবে না থাকে, বৃথা জাল ফেলার পর সমাজের অবস্থাটা কি দাঁড়াবে অনুমান করছো? ঘরে বউঝিকে আগলে আটকে রাখা ক্ষমতা যখন নেই, তখন নিজেদের জীবকে আগলে আটকে রাখো। কাশীশ্বরী সহসা কেঁদে ওঠেন। ও রামকালী, তুমি আমায় একটু বিষ দাও বাবা, আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। ছেলে মানুষই করো না। মৃদু স্বরে ধমকে ওঠেন রামকালী। বিপদে মতি স্থির রাখো, আমাকে বিবেচনা করবার সময় দাও। কিন্তু এই ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি আমি, বলছো তোমাদের কাছে শুতেন, অথচ দুটো মানুষ কিছু টের পেলেন না তোমরা? মরণে ঘুম এসেছিল বাবা আমাদের। কাশীশ্বরী আরেকবার কেঁদে ওঠেন। পিসিমা, হাত জোর করছি তোমায়, হইচই করো না। সবাইকে না হয় বলো খুড়োর অসুখের খবর পেয়ে হঠাৎ বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। মানুষ তো আর ঘাসের বিচি খায় না রামকালী। মোক্ষদা নিজস্ব ভঙ্গিতে ফিরে আসেন। কাল রাত দুপুর অবধি সবাই সঙ্গে কুটনো কুটেছে লক্ষ্মী ছাড়া। আশ্চর্য। আবার পায়চারি করতে করতে বলে ওঠেন রামকালী। এরকমটা হলো কেন, কিছু অনুমান করতে পারছো তোমরা? কাশীশ্বরী মুখের ঢাকাটা আরো শক্ত করে চাপা দিয়ে বলে ওঠেন, আমি পারছি রামকালী। মতিগতি তার ভালো ছিল না। ধিঙ্গি বয়স অবধি খুড়োর ঘরে থেকেছে, মা বাপ ছিল না যে সুশিক্ষে দেবে। উচ্ছন্নে যাওয়ার বুদ্ধি বৃদ্ধি করেছে বসে বসে। আমি বুঝছি জলে ডুবে মরেনিও, আমাদের মুখে চুলকালিয়ে দিয়েছে। ঘরটা নিচু নিচু অন্ধকার মতো, জানালা আছে কি নেই, তবু রামকালীর টকটকে ফর্সা মুখটা আরো কত টকটকে হয়ে উঠেছে টের পেলেন মোক্ষদা। চেয়ে চেয়ে মনে হলো যেন ওই টকটকে মুখটা থেকে উত্তাপ বেরোচ্ছে। বেপরোয়া মোক্ষদাও ভয় খেলেন, কি বলতে গিয়ে থেমে গেলেন। আর ঠিক এই সময় দরজার গোড়ায় কাসুর বেজে উঠল। মাজা ঘষা চাচা ছোলা কাসুর। ওগো ও ঠাকুমা, কাটোয়ারা বউ গেল কোথায়? পান সাজবার জন্য যে হাঁক পাড়াপাড়ি হচ্ছে তাকে। তোমরাই বা দুই বুড়ে এ বেলা দুপুর অবধি শোবার ঘরে গুলতুমি করছো কেন? চান করে আবার শোবার ঘরে এসে ভেতিয়ে পড়ছো। আর একবার চানের বাসনা আছে বুঝি? তা তোমাদের বাসনা মেটাও, বউকে পাঠিয়ে দাও। ঘরে ঢোকবার অধিকার নেই, তাই বাইরে দাঁড়িয়ে বাক্যস্রোত বয়ে দেয় সত্য। ধারণাও করতে পারে না ঘরের ভেতর তার বাপের উপস্থিতি সম্ভব। উঁচু পোতার ঘর, দরজার বাইরে থেকে ছোটদের পক্ষে ভেতরটা স্পষ্টই দেখাও সম্ভব নয়। মোক্ষদা বিনা বাক্য ব্যয়ে কপাটের সামনে এসে দাঁড়ান। অতএব ঘরেই আছেন তিনি। সত্য বিরক্ত কণ্ঠে বলে, কি গো, মুখে বাক্যি ওকে নেই কেন? কাঠোয়ার বউ গেল কোথায় সেটা বলবে তো? ঘাট থেকে আরম্ভ করে 7 চৌহদির ছিষ্টি খুঁজে এলাম। সহসা মোক্ষদা সরে দাঁড়ালেন এবং সেই শূন্য স্থানে রামকালী মূর্তিটা দেখা গেল। বাবা? সত্য বজ্রাহত। এখানে বাবা? আর সত্যর মুখে তোর খুলে দিয়েছে। ছি ছি, কিন্তু বাবা এখানে কেন? তাহলে নির্ঘাত কাটোয়ার বইয়ের হঠাৎ কোনো অসুখ করেছে, পিস ঠাকুমারা তাই নিয়ে হিমশিম খাচ্ছে। ছি ছি, এইদিকে এই কাণ্ড, আর সত্য কিনা পান সাজার তাগাদা দিতে এসেছে। বাবা কি বলবেন? বাড়ি কোনো খবর রাখে না সত্য, এইটাই প্রমাণ হবে। মনে মনে জিভ কেটে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে বেচারা। আজ আর মানসিক চাঞ্চল্য নিবারণ করতে অভ্যাসগত শাড়ির আঁচলটা নিয়ে চিবোবার উপায় নেই। পরনে উৎসব উপলক্ষে নিজের বিবাহকাল লব্ধ একখানা ভারী বালুচরি চেলি। রামকালী ঘাড় ফিরিয়ে মোক্ষদা ভগ্নীদ্বয়কে উদ্দেশ্য করে মৃদুস্বরে বললেন, স্বাভাবিকভাবে যার যা কাজ করোগে যাও, বৃথা ঘরের মধ্যে বসে থাকবার দরকার নেই। তারপর ঘর থেকে বেরিয়ে এলেন। এসে মেয়েকে একটা সহজ পরিহাসের কথা বলে উঠলেন, ইস,
মেলায় সেজেছিস যে। কথাটা মিথ্যা নয়, শুধু বালুচুরি কেন, মেয়েকে আজ একগানা গয়না পরিয়ে সাজিয়েছে ভুবনেশ্বরী। কমগুলি গয়না তো হয়নি সত্যর বিয়ের সময়, পরে কবে। বাপের কথায় লজ্জিত হাসি হেসে মাথা নিচু করল। এবার রামকালী পুরনো প্রসঙ্গে ফিরে গেলেন। ভাগ্নে বৌমাকে কে ডাকছে? ভাগ্নে বৌমা অর্থে আপাতত শঙ্করীকে বোঝালো। সত্য বাবার কথায় নয়, বাবার কণ্ঠস্বরে থতমত খেল। অসহায় অসহায় চোখে বলল, ওই তো ওরা, যারা এক বরজ পান নিয়ে সাজতে বসেছে। তাদের বলে দাও গে, উনি আজ আর পান সাজতে পারবেন না। হঠাৎ যেন রামকালীও অসহায়তা বোধ করলেন, তাই তাড়াতাড়ি বললেন, আচ্ছা থাক, তোমার এখন আর ওদিকে যাবার দরকার নেই, যারা পান সাজছেন সাজুন। কথায় কথায় পায়ে পায়ে এগিয়ে চলেছেন রামকালী। ঘরের পেছনে ঢেকে ঘরের দিকে ইচ্ছে করেই। সত্য যে খেয়াল করে না, নান মুখে প্রশ্ন করে, কাটোয়ার মুখের মুখে অসুখ কি বেশি বাবা? অসুখ? কে বলবে? রামকালী চমকে উঠে সামনে নিয়ে গম্ভীরভাবে বলেন, শোন, ওকে বৃথা ডাকাডাকি করো না, অসুখ করেনি, ওকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। আশ্চর্য, এ কথা কেন বললেন রামকালী? একটু আগেও কি সিদ্ধান্ত করেছিলেন তিনি এই সংবাদটা আর কারো কাছে প্রকাশ করবেন না? হয়তো আর কেউ হলেই করতেন না, হয়তো ভুবনেশ্বরে এসে প্রশ্ন করলেও তাকে ডাকাডাকি করো না বলেই থেমে যেতেন। কিন্তু সত্যর ওই উজ্জ্বল বিশ্বস্ত মস্ত বড় বড় চোখ দুটোর সামনে যেন সত্য গোপন করা কঠিন হলো। আর রামকালী চিন্তাক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে এমনও মনে হলো, এই 9 বছরের মেয়েটার কাছে বুঝি তিনি চিন্তার ভাগ নেবার আশ্রয় খুঁজছেন। কিন্তু সত্যর ততক্ষণে হয়ে গেছে। খুঁজে পাওয়া যাচ্ছে না? আজ তো একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে আবার মেয়ে মানুষ। ব্যাটা ছেলে নয় যে পায়ে হেঁটে কোথাও চলে গেছে। মেয়ে মানুষকে খুঁজে না পাওয়ার অর্থই নির্ঘাত বড় পুকুরে কাকচক্ষু জল। অবশ্য এই জ্ঞানটা সত্য সম্প্রতি হয়েছে সারদাকে উপলক্ষ করে, তাই চমকে উঠে বলে, খুঁজে পাওয়া যাচ্ছে না? হায় আমার কপাল, ওই ভয়ে বড় বউকে সমস্ত রাত ঘরে ছেকল তুলে রেখে দিলাম, আর কাটাবু এই করলো। হে ঠাকুর, আমি কেন দুটোকে ছেকল দিলাম না? বড় বৌমাকে ছেকল দিয়ে রেখেছিলে? চমৎকৃত রামকালী প্রশ্ন করেন। না দিলে? সত্য উদ্দীপ্ত কণ্ঠে বলে, নিশ্চিন্তে হয়ে ঘুম আসে? জলচকির ওপর জলচকি বসিয়ে কত কাণ্ড করে ছেকল হাতে দিয়েছি। ভোরবেলা মাকে বলে কয়ে খুলিয়ে দিই। হায় হায়, কাটার বউকেও যদি। বলেই সত্য সহসা সুর ফেরায়, করুণ রসের পরিবর্তে বীর রসের আমদানি করে। যাক, সেই বেচারা মরেছে না জুড়িয়েছে। মানুষটা একদিন ঘাট থেকে আসতে একটু দেরি করেছে, লক্ষ্মীর ঘরে সন্ধে দিয়ে দিতে পারিনি, তাতে তার কি গঞ্জনা কি বাক্যি যন্ত্রণা। একটা মনীষী, তাতে 10টা মানুষের তাড়না। বড় পিস ঠাকুমাটি কি সোজা নাকি? গাল দিয়ে দিয়ে আর আশ মেটে না, অত বাক্য যন্ত্রণায় পাষাণ পিরতিমে হলেও জলে গিয়ে ছাপ দে। রামকালী যেন ক্রমশ রহস্যের সূত্র পাচ্ছেন, বললেন, বকাবকিটা কখন হলো? এ তো কালই। অবশ্য বউয়ের দোষ আছে, জল নিতে গেছো, জল নিয়ে চলে আসো, সন্ধে ভোর ঘাটে বসে থাকার দরকার কি? তবে হ্যাঁ, এনাদেরও লঘুপাপে গুরুদণ্ড। অবিরে বিধবা, মনে প্রাণে কি সুখ আছে ওর? 2 দণ্ড নয় ছিলই খাটে, তার জন্য অতকাল মন্দ। এই গ্রীষ্মকালে কুল কোথায় তার ঠিক নেই, সকল গাছই তো ন্যাড়া, তবু বলে কি ঘাটে যাবার ছুতোয় কুল খাচ্ছিলি, আরো সব কত কথা। বলেই হতাশ নিঃশ্বাস ফেলা সত্য। আমি তার মানেই জানি না বাবা। রহস্য স্পষ্ট হয়ে উঠেছে। কাল সন্ধ্যায় ঘাটে যে নারী মূর্তিটি দেখেছিলেন রামকালী, সে মূর্তি তাহলে সারদার নয়, কাশীর শরীর নাথ বইয়ের। আত্মহত্যা চেষ্টায় ছিল তার তখন, একেবারে চেষ্টায় পারেনি, তাই দ্বিতীয়বার আবার। কিন্তু খটকা লাগছে একটা জায়গায়। বকাবকিটা তো তার পরবর্তী ঘটনা। তাছাড়া সত্যবতী বর্ণিত কুল খাওয়ার শব্দটা, যা শুনিয়ে এত চিন্তার মধ্যেও হাসি এসে গিয়েছিল তার। কাশীশ্বরেও ওই সন্দেহ ব্যক্ত করছেন। রামকালী চাটুর্যের বাড়িতে এমন একটা ঘটনাও ঘটা সম্ভব। ভয়ানক একটা যন্ত্রণা অনুভব করলেন রামকালী। না, শঙ্করীর অপঘাত মৃত্যু ভেবে নয়, চাটুর্যের বাড়ির সম্ভ্রম নষ্ট বলেও নয়, যন্ত্রণা বোধ করলেন নিজের ত্রুটির কথা ভেবে। আরও হুঁশিয়ারি হওয়া উচিত ছিল তার, আরও যথেষ্ট পরিমাণে সাবধান। একটা নিতান্ত তুচ্ছ মেয়ে মানুষ যেন রামকালীর ক্ষমতার তুচ্ছতাকে ব্যঙ্গ করে গেল। মেয়েটার ধৃষ্টতাকে ক্ষমা করা যাচ্ছে না,
হঠাৎ অনুভব করলেন সত্য পিছিয়ে পড়েছে। ঘাড় ফিরিয়ে দেখে থমকে গেলেন। সহসা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে নিঃশব্দে কান্না শুরু করেছে সত্যবতী। রামকালী পিছিয়ে এলেন, গম্ভীরভাবে বললেন, তোমার কাঁদবার দরকার নেই। বাবা, এবার আর নিঃশব্দে নয়, ডুকরে উঠে সত্য। সব দোষ আমার। কাটোয়ার বউ তো রাত দিন বলতো, মরণ হলে বাঁচি। আমি যদি তখন তোমাকে বলি তো একটা প্রীতিকার হয়। মনে করতাম অলিক কথা, রাজ্যে শুদ্ধ মেয়ে মানুষই তো রাত দিন মরণ বরণ করে, তেমনই কাটোয়ার বউ সত্যি ঘটিয়ে ছাড়ল। মা নেই, বাপ নেই, ভাই নেই, স্বামী পুত্তর কেউ নেই মানুষটার, শুধু গালমন্দ খেয়ে খেয়ে বেঘরে মরে গেল। তুমি আগে টের পেলে? কান্নাটা বড় বেশি উতলে উঠল সত্যর। রামকালী হঠাৎই তরিতাহত হয়ে স্তব্ধ হয়ে গেছেন। নইলে মুখের চেহারা তার হঠাৎ অত অদ্ভুতভাবে বদলে গেল কি করে? যে ভ্রুকুটি নিয়ে একটা তুচ্ছ মেয়ে মানুষের ধৃষ্টতার দিকে তাকিয়েছিলেন, সে ভ্রুকুটি মিলিয়ে গেল কেন? হঠাৎ একটা ধাক্কা খেয়ে কি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তার এতক্ষণের চিন্তাধারা? কান্না থামাও বলে আস্তে আস্তে চলে গেলেন তিনি বড়বাড়ির দিকে। গিয়ে দাঁড়ালেন ভিয়েন ঘরে, যেখানে কুঞ্জ তখন জলচৌকিটা ঘুরিয়ে নিয়ে দেয়ালের দিকে মুখ করে বসে বসে একসরা গরম ছানা বড়া চাকছেন। বললেন, বর্দা, আমাকে একবার বেরোতে হবে। তুমি দেখো অতিথিতে যেন কোনো অমর্যাদা না হয়। হ্যাঁ, আমি? মিষ্টি গলায় বেঁধে গেল কুঞ্জর। হ্যাঁ তুমি। নয় কেন, তুমি বড়। হ্যাঁ, বেরোবেন রামকালী। জেলেদের ঘরে গিয়ে বলতে হবে পুকুরে আর একবার জাল ফেলানো দরকার। বাড়িতে কাজ, সন্দেহ করা কিছু নেই। ভাববে মাছের কমতি পড়েছে। তবে রামকালী যেন বুঝছেন ওটা নিরর্থক। কাশীশ্বরী নাতবু নিজে ডুবে মরেনি, সংসারটাকে ডুবিয়েছে। রামকালী কি তবে এবার নির্দেশের আশ্রয় খুঁজবেন? নিজের উপর কি আস্থা হারিয়ে ফেলেছেন? নইলে যে প্রাণীটাকে শুধুমাত্র প্রাণীমাত্র ভেবে তার উপর বিরক্ত হচ্ছিলেন, তার ধৃষ্টতার বহর দেখে তাকে অন্য দৃষ্টিতে দেখছেন কেন? কেন ভাবছেন তারও কোনো প্রাপ্য পাওনা ছিল সংসারে? তাই রামকালী উপদেষ্টার দরকার অনুভব করছেন। ওরে বাবা সকল, একটু চোট পায়ে চল, তাগাদা আছে। পালকি থেকে মুখ বাড়িয়ে আর একবার তাগাদা দিলেন রামকালী। মধ্যাহ্নের মধ্যে গিয়ে পৌঁছাতে না পারলে বিদ্যারত্ন মশাইয়ের সঙ্গে দেখা হবে না। প্রাত সন্ধ্যা সেরে গঙ্গা স্নানে বেরিয়ে পড়েন বিদ্যারত্ন, যেটা বিদ্যারত্নের আবাসস্থান থেকে অন্তত 3 ক্রোশ দূরে। যাতায়াতের এই 6 ক্রোশ পাড়ি দিয়ে নিত্য স্নান পর্ব সমাধা করে পুনরায় ঠাকুর ঘরে ঢুকে পড়েন তিনি গৃহ বিগ্রহে ভোগ দিতে। তৎপরে প্রসাদ গ্রহণ, তারপর আবার সামান্য সময় বিশ্রাম। এই মধ্যবর্তী সময়টা কারোর সঙ্গে দেখা করেন না বিদ্যারত্ন। কাজেই তার কাছে যেতে হলে ওই গঙ্গা স্নান সেরে ফেলা মুহূর্তে, নয় অপরাহ্নে। কিন্তু অপরাহ্ন পর্যন্ত সময় কোথায় রামকালীর? প্রয়োজন যে বড় জরুরি। জীবনে যখনই কোনো সমস্যার সমাধানে জরুরি প্রয়োজন পড়ে, তখন রামকালী বিদ্যারত্নের দরবারে এসে হাজির দেন। অবশ্য সেরকম প্রয়োজন জীবনে দৈবাতই এসেছে। সে একবারে এসেছিল নিবারণ চৌধুরীর মায়ের গঙ্গাযাত্রার ব্যাপারে। 93 বছরের বুড়ি সজ্ঞানে গঙ্গাযাত্রা করলে, আর সে নির্দেশ রামকালী দিয়েছিলেন। কিন্তু বুড়ি যেন রামকালী বিদ্যা বুদ্ধিকে পরিহাস করে 5 দিন গঙ্গা তীরে হাওয়া খেয়ে বেশ চাঙ্গা হয়ে উঠল। তারপর তার বায়না, আমায় তোরা বাড়ি নে চল, শরীরে শক্তি আছে, বয়সে মন অবুঝ হয়ে গেছে। নিবারণ চৌধুরী রামকালীকে এসে ধরে পড়লেন। বলুন কি বিহিত? সেই সময় চিন্তায় পড়েছিলেন রামকালী। গঙ্গা যাত্রার মরা ফের ভিটে ফেরত নিয়ে গেলে সংসারে মহা অকল্যাণ। সদ্য ভিটেটায় তো তোলাই যাবে না তাকে। ঢেকি ঘরে কি গোয়ালে বড়জোর রাখা যায়, কিন্তু নিবারণ চৌধুরী মনোভাব দেখে মনে হয়েছিল সেটুকুতেও তিনি নারাজ। ছেলে পুলে নিয়ে ঘর করেন তিনি। সংসারে এত বড় অকল্যাণ ঘটাতে বুক কাঁপছে। বারবার তাই কোবরেজ মশাইয়ের কাছে বিধি বিধান চেয়েছিলেন। সেই সময় এসেছিলেন রামকালী বিদ্যারত্নের কাছে, এসে প্রশ্ন করেছিলেন, বিদ্যারত্ন মশাই, বলুন শাস্ত্র বড় না মাতৃমর্যাদা বড়? আজ এসেছেন আরেক প্রশ্ন নিয়ে। অবশ্য আপাতত প্রশ্ন তাড়াতাড়ি পৌঁছাবার। একখানা গ্রাম পার হয়ে তবে দেবীপুর, বিদ্যারত্নের গ্রাম। পালকি থেকে আরেকবার মুখ বাড়িয়ে দেখে বেহারাদের তাগাদা দিতে গিয়ে থেমে গেলেন রামকালী। থাক, এত বিচলিত হবার দরকার নেই, পৌঁছে ওরা দেবে ঠিকই। বিচলিত হওয়াকে ঘৃণা করেন রামকালী, তবু মনে মনে অস্বীকার করে লাভ নেই। আজ একটু বিচলিত হয়েছেন। কোথায় যেন হেরে গেছেন রামকালী, তারই একটা সূক্ষ্ম অপমানের জ্বালা মনকে বিচ্ছে।
কিন্তু রামকালীর মধ্যে পরাজয়ের গ্লানি কেন? সংসারের একটা বুদ্ধিহীন মেয়ে যদি একটা অঘটন ঘটিয়ে বসেই থাকে, তাতে রামকালীর পরাজয় কেন? ঘোড়ায় এলে এতক্ষণে পৌঁছে যেতেন, কিন্তু কোনো বয়োজ্যেষ্ঠ বা গুরুস্থানীয় সামনাসামনি সাধ্যপক্ষে ঘোড়ায় চড়েন না রামকালী। তাই পালকিতেই বেরিয়েছেন। বেরিয়ে এসেছেন একটু সঙ্গোপনী। জেলেদের জাল ফেলার ব্যাপারটা সামান্য তদারক করি। বাড়তি কিছু মাছ উঠলে উঠুক, খাদ্যবস্তু কখনো বাড়তি হয় না। ওরা এখন যেভাবে কাজ করছে করুক। রামকালী অনুপস্থিতি টের না পেলেই মঙ্গল, টের পেলেই কাজে ঢিল দেবে। কারোর উপর কি ভরসা করার জো আছে? কাকা আছেন সেজো কাকা, কিন্তু তাকে কোনো কাজকর্মে ভার দেওয়াও বিপদ। কারণ তার মতো ডাকহাক চেঁচামেচি এবং নির্বিচারে সকলকে ধমকাতে পারা পুরুষের প্রধান গুণ। আর বয়স হয়ে গেলে পৌরুষের পরিমাণটা যে তার এক তিলও কমেনি, সর্বদা সেটা প্রমাণ করতেও রীতিমতো তৎপর সেজো কাকা। তাই তাকে ডেকে ডুকে কর্তৃত্বে ভার দেওয়া মানে বিপদ বাঁধানো। আর কুঞ্জর কথা কি বলারই যোগ্য? মিষ্টি ভিয়েনের কানাচে হাতে মুখে রসমাখার মুখ ভর্তি ছানা বড়া ঠাসা কুঞ্জর তৎকালীন চেহারাটা একবার চোখের সামনে ভেসে উঠল। তখন যখন দেখেছিলেন মনটা বিরক্তিতে ভরে গিয়েছিল। এখন হঠাৎ একটা মমতা মিশ্রিত অনুকম্পার ভাব মনে এলো। যে মানুষ লুকিয়ে চুরিয়ে নিজের ছেলের বিয়ের ভোজের মিষ্টান্ন খেতে বসে, তার উপর অনুকম্পা ছাড়া হৃদয়ের আর কোনো ভাবভীতি বিকশিত হবে? এটা কি রাগেরও যোগ্য? আশ্চর্য, রাসুটা হচ্ছে ঠিক বাপের মতোই অপদার্থ। ভবিষ্যতের দিকে তাকালে খুব একটা আশার আলো চোখে পড়ে না, কিন্তু তার জন্য হতাশা আনেন না রামকালী। আপন শক্তিতে বিশ্বাসী, আপন কেন্দ্রীয় অটুট অবিচল তিনি। ওদের কথাকেই চিন্তার জগতে ঠাঁই দেন না রামকালী, কিন্তু সত্যটা মাঝে মাঝে তাকে ভাবিয়ে তোলে। শুধু সেই একটা ভয়ঙ্কর সরল মুখ থেকে উচ্চারিত ভয়ঙ্কর জটিল প্রশ্নগুলি চিন্তিত করে তোলে রামকালীকে, তা নয়, চিন্তিত করে তোলে সত্যর ভবিষ্যৎ সম্পর্কে। সংস্কৃতি সত্যকে বুঝবে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল এর ৫ম পর্ব। আমার গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। আশেপাশে যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।